আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টপিকে আমরা আলোচনা করব হচ্ছে মিডিয়াকে নিয়ে। তো অনার্স ফোর্থ ইয়ারে ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এই সাবজেক্টের মধ্যে মিডিয়া গল্পটি হচ্ছে অত্যন্ত সুন্দর একটি গল্প এবং গ্রিক মিথোলজির মধ্যে আপনার এই গল্পটি কিন্তু খুবই সুন্দর একটি ড্রামা আর কি। তো আজকে এই টপিকটিকে নিয়ে আলোচনা করব। তো শুরুতে একটা কথাই বলতে চাই, আমরা সবাই তো হচ্ছে আপনার ছোট ছোট যে ভিডিওগুলো রয়েছে 3 মিনিট 4 মিনিটের ভিডিও, আমরা এগুলোকে দেখে দেখে আর কি গল্পটা পড়তে অভ্যস্ত বা জানতে অভ্যস্ত। তো আমি সবাইকে রিকমেন্ড করব যে আসলে শর্টকাট পদ্ধতি আসলে অবলম্বন করা ঠিক না। হ্যাঁ, বা শর্টকাট দিয়ে আসলে আপনি গল্পর মেইন থিমটা জানতে পারবেন, কিন্তু আপনি যদি ঠিক আছে আপনি ক্লাস করেননি, ঠিক আছে, কিন্তু এখন যদি গল্পটা যদি আপনি মেইন টুকটাক ভিতরের জিনিসও যদি না জানেন, আপনি তো গল্পের মেইন মজাটা পাবেন না। কজ আপনি তো আর এখানে গল্পটা রিডিং পড়ছেন না, আপনার তো গল্পটা জানতে হবে। তো আপনাকে গল্পটা খুব ভালোভাবে জানতে হবে, থিমটা জানতে হবে, কিভাবে হয়েছে না হয়েছে এগুলো ভিতর থেকেও জানতে হবে। তো আমি সবাইকে রিকমেন্ড করবো যে একটু ধৈর্য দিয়ে গল্পটা একটু পড়ার, অন্তত ক্লাসিক্স ইন ট্রান্সলেশনের। কজ এখানে আমাদের যে ক্যারেক্টারসগুলোর নাম রয়েছে এগুলো অনেক ডিফিকাল্ট, এবং তার পাশাপাশি আপনারা তো বুঝিনি অনেক আগের গল্প, সেখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে এখানে অনেক প্যাচগোছ রয়েছে। তো এই জিনিসগুলো একটু আমাদের জানতে হলে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে। আর যদি মনে হয় যে না একটু তাড়াহুড়ো করে দেখতে হবে, তাহলে ভিডিওটি আপনারা একটু টেনে দেখতে পারেন। ওকে, দ্বিগুণ দিয়ে একটু ফাস্ট দেখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এটা হচ্ছে মিডিয়া। তো মিডিয়া লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে ইউরিপিডিস। তো ইউরিপিডিস হচ্ছে আপনার যে গ্রিসের আপনার যে অ্যাথেন্সের যে 3জন বিখ্যাত ড্রামাটিস্ট রয়েছেন তাদের মধ্যে তিনি হচ্ছেন একজন। যে 3জন রয়েছে তাদের মধ্যে বাকি 2জন হচ্ছে স্কাইলাস এবং আরেকজন হচ্ছে সোফোক্লেস। ওকে, তো গ্রিসের অ্যাথেন্সের মধ্যে আপনার যে ইউরিপিডিস রয়েছেন উনি হচ্ছে আপনার 484 খ্রিস্টপূর্বে জন্মগ্রহণ করেন এবং 406 খ্রিস্টপূর্বে তিনি মৃত্যুবরণ করেন। তা আপনারা যদি পারেন আপনারা হচ্ছে পরীক্ষার খাতায় ইউরিপিডিস লেখার পাশাপাশি ওরা জন্ম মৃত্যুটাও লিখতে পারেন। ওকে, এটা তো কম্পালসারি না, বাট লিখলে ভালো। তো আপনার যে ইউরিপিডিসটা এটা কিন্তু আপনার লেখা হয়েছে হচ্ছে আপনার 431 খ্রিস্টপূর্বে বিসিতে। ওকে, এবং এই যে ড্রামাটা এটা হচ্ছে আপনার রিভেঞ্জ ট্র্যাজেডি। ওকে, তো এটা যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে আপনার কোরিন্থের মধ্যেই আপনার সেটিংসটি দেওয়া আছে এবং 431 বিসি সেটাই আপনার টাইম সেটিং ধরা হয়েছে। এবং এটা একমাত্র হচ্ছে আপনার এটাই বলা যায় যে ইউরিপিডিস এই গল্পটার মধ্যে আপনার ফেমিনিজমকে কিন্তু তিনি একদম কি বলেছে ডিসপ্লে করেছেন। ওকে, এছাড়াও এটার মধ্যে অনেক থিম রয়েছে, যেমন লাভ রয়েছে, তারপর হচ্ছে আপনার যে বিট্রে রয়েছে, কজ এখানে আমরা দেখবো যে মিডিয়ার হাজব্যান্ড ওর সাথে বিশ্বাসঘাতকতা করেন, সেটা আপনি দেখতে পারবেন। তারপর ক্লেভারনেসও দেখতে পারবেন এবং ম্যারেজ, আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। নির্বাসন রয়েছে, এক্সাইল, এরকম অনেক কিছুই আপনারা দেখতে পারবেন। তো গল্পটা জানার পর আপনার ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন গল্পটাকে নিয়ে আলোচনা করা যাক। এখানে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যারেক্টার্স। তো ক্যারেক্টার্স গুলো নিয়ে চলুন আমরা একটু আলোচনা করি। তো এখানে যে মেইন প্রোটাগনিস্ট রয়েছে তিনি হচ্ছেন মিডিয়া। তো মিডিয়া হচ্ছে আপনার আপনার যে জ্যাসন আছে, জ্যাসনের সে হচ্ছে প্রেমিকা এবং স্ত্রী, এবং সে হচ্ছে আপনার কলকিসের সে হচ্ছে প্রিন্সেস, অর্থাৎ কলকিসের সে হচ্ছে আপনার কি বলে বাংলায় এটাকে রাজকুমারী, এবং তার বাবার নাম হচ্ছে এইটিস। ওকে, AEETES, এইটিস। তো এই যে কিং এইটিস, এবং তিনি হচ্ছে আবার কলকিসের কিং, এবং তার মেন নাম হচ্ছে মিডিয়া। এই জিনিসটা আপনাদেরকে কষ্ট করে একটু মুখস্থ রাখতে হবে। তো এরপরে যে ক্যারেক্টার সেটা হচ্ছে জ্যাসন। তো জ্যাসন হচ্ছে প্রিন্স অফ ইয়লকাস, IOLCUS, এখানে কিন্তু LOSCUS না। ওকে, প্রিন্স অফ ইয়লকাস, এবং তিনি হচ্ছেন কিং এইসনের ছেলে, তিনি হচ্ছেন কিং জেসন, এভাবে মনে রাখতে পারেন, এইসনের ছেলে জেসন। ওকে, এবং ও আপনার জেসনের প্রথম ওয়াইফের নাম হচ্ছে আপনার কিন্তু মিডিয়া, এবং সেকেন্ড ওয়াইফের নাম হচ্ছে কিন্তু গ্লস। ঠিক আছে, GLAUCE, গ্লস। তো এবার আসুন হচ্ছে আমরা পেলিয়াসকে নিয়ে। তো পেলিয়াস হচ্ছে জ্যাসনের চাচা, এবং জ্যাসনের বাবাকে, জ্যাসনের বাবা হচ্ছে আপনার এইসনের ভাই হচ্ছে পেলিয়াস। এই জিনিসটা আপনাদের মুখস্থ রাখতে হবে। তো গল্পের সাথে সাথে এই জিনিসগুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। তো এখন জাস্ট একটু জেনে রাখুন
এরপরে ক্যারেক্টার হচ্ছে আপনার গ্লস। তো গ্লস হচ্ছে আপনার আপনার যে জ্যাসন রয়েছে, জ্যাসনের সেকেন্ড ওয়াইফ, ওকে, দ্বিতীয় বউ। এবং গ্লস হচ্ছে আপনার কিং ক্রেয়নের মেয়ে, এবং গ্লস হচ্ছে আবার কোরিন্থের রাজকুমারী, প্রিন্সেস অফ কোরিন্থ। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং ক্রেয়ন হচ্ছে কিং অফ কোরিন্থ, এবং তার পাশাপাশি তিনি হচ্ছে জ্যাসনের শ্বশুর। ওকে, শেষ। এরপর এখানে আরো কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে, যেমন একটা নার্স থাকবে, সেখানে কোরাস থাকতে পারে, এবং তার পাশাপাশি আপনার এইজাস রয়েছে। এইজাস হচ্ছে আপনার এথিন্সের কিং অফ এথিন্স। তো এটা এথিন্সের কিং যে বললাম, এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব। তো এখানে আপনারা যারা অন্যান্য গল্প পড়েছেন তারা হয়তো বা বলতে পারেন যে আরে কিং অফ এথিন্স তো ছিল হচ্ছে আপনার যে থিসাস ছিল হচ্ছে কিং অফ এথিন্স। যারা হচ্ছে আপনার 80% পড়ছেন তারা তো পড়ছেন হচ্ছে কিং অফ এথিন্স হচ্ছে থিসাস, হ্যাঁ, অর্থাৎ এথিন্সের রাজা তো ছিল থিসাস। কিন্তু এই গল্পে কেন ইউরোপিডিস আবার বলছেন যে এথিন্সের রাজা হচ্ছে এইচএস? তো এখানে দেখুন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার যারা মানে আগে যে গ্রিক মিথোলজি, একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড, বিভিন্ন গল্পের সাথে বিভিন্ন গল্পের অনেক মিল রয়েছে, এপিকের সাথে ড্রামার সাথে অনেক মিল রয়েছে, এবং তারা কিন্তু মানে যে গ্রিকের যে মিথগুলো রয়েছে এগুলো কানেক্টেড এক প্রকার। তো এখানের মধ্যে আপনার এখানে যে ইউরোপিডিস যেটা ইউজ করেছেন সেটা হচ্ছে ইনি এইজাসকে ইউজ করেছেন কিং অফ এথেন্স হিসেবে। তো এটা ধারণা করা হয় যে আপনার যারা ক্রিটিক্স আছে তারা এটা ধারণা দিয়েছে যে থেসাস হচ্ছে এইজাসের ছেলে। হ্যাঁ, আবার অনেকে আবার বলে যে না, থিসাস কিন্তু হচ্ছে আপনার যে কোনো একজন গ্রিক গডের ছেলে, কিন্তু বেশিরভাগই বলে হচ্ছে যে আপনার মানে বেশিরভাগই ডিসক্রাইব করে যে তিনি হচ্ছে এইজাসের ছেলে হচ্ছে থিসাস। তো যেহেতু ছেলে, তো এইজাসের মৃত্যুর পর তিনি আপনার থেসাসই হয়ে গিয়েছিল আর কি আপনার কিং অফ এথেন্সে। তো ধরুন এই থেসাস কিন্তু আবার বিভিন্ন জায়গার মধ্যে আপনার কিং অফ এথেন্স ছিল, যেমন হিপোলিটাসের মধ্যেও তিনি কিং অফ এথেন্স ছিল, এডিপাস রেক্সের মধ্যে, সফোক্লিসের যে এডিপাস রেক্স ছিল ওইটার মধ্যে তিনি কিং অফ এথেন্স ছিল। তারপরে ইউরোপিডিসের হেরাকালসের মধ্যেও তিনি ছিল। তো যাই হোক, যেহেতু এখানে তিনি মাইনর ক্যারেক্টার, এই জন্য আমরা থেসাসের কথা বাদ দিয়ে থেসাসের বাবার কথা ভাববো। থেসাসের বাবার নাম হচ্ছে এইজাস, কজ এখানে কিন্তু তিনি মাইনর ক্যারেক্টার হলো, কিন্তু তিনি কিন্তু দারুণ একটা রোল প্লে করেন। ওকে, তো চলুন এবার আমরা গল্পে চলে যাই। তো গল্প শুরু করার আগে আমি আপনাদেরকে একটা সাজেশন দেব, সেটা হচ্ছে আমাদের যে মেইন তিনটা ক্যারেক্টার রয়েছে, মিডিয়া, জ্যাসন এবং গ্লস, এই তিনটার আপনার বাবার নাম, তাদের রাজ্যর নাম, তাদের পদবীর নাম, এই তিনটা আপনারা কষ্ট করে একটু মুখস্থ করবেন। ভাই কষ্ট তো করতে হবে, কজ আপনার পরীক্ষা হলে মনে থাকবে না, কজ এখানের মধ্যে আপনার মিডিয়া রয়েছে, ফ্রক্স রয়েছে, অ্যাজামেমনন রয়েছে, আরো অনেকগুলো গল্প তো রয়েছেই। এই ক্যারেক্টারগুলো মুখস্থ করতে করতেই তো আপনার পরীক্ষার, আপনি যদি মনে করেন যে আপনি পরীক্ষার আগের এক রাতে একটা ভিডিও দেখে এক্সাম দিবেন, আপনি পারবেন না, কজ আপনার পরীক্ষা হলে গেলে আপনি এই যে ক্যারেক্টারগুলো আপনি প্যাচগোছ মানে পাকিয়ে ফেলবেন। ওকে, তো আপনি এই জন্য আমি বলবো, রেকমেন্ড করবো যে আপনি যদি এখন ভিডিওটি দেখে রাখেন, আপনি এই এই যে তিনটা ক্যারেক্টার, তাদের বাবার নাম, তাদের রাজ্যের নাম এবং তাদের যে পদবী, এগুলো আপনারা একটু মুখস্থ করে রাখেন, কাইন্ডলি মুখস্থ করেন, নাহলে পরীক্ষার হলে আপনার ক্লাসিক ট্রান্সলেশন তো বুঝেনি, হ্যাঁ, আপনার অনেক সমস্যা হয়ে যাবে। তো এখানে প্রথমে আমরা এটা এইভাবে লিখে রাখবো, আমরা স্ক্রিনে আমি এটা শেয়ার করছি যে মিডিয়া হচ্ছে প্রিন্সেস অফ কলকিস এবং ডটার অফ কিং এইটাস। জ্যাসন হচ্ছে প্রিন্সেস অফ ইউলকাস এবং সন অফ কিং এইসন। এবং গ্লস হচ্ছে প্রিন্সেস অফ কোরিন্থ এবং ডটার অফ কিং ক্রেয়ন। এই তিনটা অবশ্যই মুখস্থ করতে হবে, এবং পাশাপাশি এইটাও মুখস্থ করে রাখবেন যে এখানে আপনার আরেকটা কিং এর কথা বলা হচ্ছে, কিং অফ এথেন্স, এবং কিং অফ এথেন্সকে এইজাস। আবার ভুলে কিন্তু আপনারা ওই যে এডিপাস রেক্স থেকে আবার থিসাসকে টাইনা নেন না, হ্যাঁ, এইজাসের ছেলেকে টাইনা নেন না, এই জিনিসটা এভাবে আপনারা করবেন। তো গল্প শুরু করা যাক। তো এই গল্পের মধ্যে আমি আপনাদের গল্প আকারে বলি, তাহলে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো এই গল্পটা হচ্ছে মূলত কেমন বলা যায়, একজন স্বামী যে হচ্ছে অনেক বিট্রে করছে, মানে বিশ্বাসঘাতকতা করছে, যে একজনের সাথে প্রেম করছে, তার সাথে তাকে দিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিছে এবং পরবর্তীতে তার সাথে বেইমানি করছে। এটাই হচ্ছে গল্পটার শর্টকাট। তো এবার গল্পটাকে শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা দেখবো যে একজন নার্স, তিনি তার বিলাপের মাধ্যমে গল্পটি তিনি বলছেন। তো তা নার্সের মাধ্যমে আমরা এখানে জানতে পারি যে যিনি হচ্ছে নাটকের মানে যিনি হচ্ছে নায়ক,
কিং জেসন। তো পিলিয়াস যখন ছোট ছিল, তো পিলিয়াসের যিনি বাবা ছিল, বাবা হচ্ছে আপনার ইউলকাস রাজ্যের রাজা এইসন। তিনি হচ্ছে ইউলকাস রাজ্যের রাজা, তিনি হচ্ছেন এইসন ওনার নাম। তো ওনার যে ছেলে যখন জন্ম নিল তখন কিন্তু তিনি অনেক অসুস্থ ছিল। তো তিনি যখন মারা যাবেন অবস্থা, সেই সময় তিনি তার ছোট ভাইকে তিনি বলেন যে তিনি তো এখন তার বাচ্চা তো ছোট, তাকে তো আর ক্ষমতা দিতে পারবে না, এই জন্য একটা কন্ডিশনের উপর তিনি তার ছোট ভাইকে তার রাজ্যভারটা দিয়ে যান, এবং তার পাশাপাশি তিনি তার ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তিনি তার ছেলেকে লেখাপড়ার জন্য তিনি বিদেশে পাঠান। তো এখানে দুইটা জিনিস ওনার মাথায় কাজ করেছিল, যে প্রথমটা হচ্ছে আমার ছেলের সিকিউরিটি, বিকজ আমার ছেলে তো ছোট, সে তো রাজ্য চালাতে পারবে না, আর দ্বিতীয়ত আমার ছেলে যেহেতু ছোট, আমার ভাই তো তাকে মেরেও ফেলতে পারে। এই জন্য তিনি তার ছেলেকে যোগ্য এবং এডুকেট করার জন্য তিনি বিদেশে পাঠান। এবং আমরা গল্পের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে আপনার এইসন তো আপনার মারাই গিয়েছেন, এইসনের যিনি ছেলে জেসন, তিনি হচ্ছে এখন প্রিন্স এখন সে বড় হয়েছে, যথেষ্ট ম্যাচিউর হয়েছে, এডুকেট হয়েছে, এবং তিনি তার রাজ্যে ফিরে এসেছেন। তো ওনার যে রাজ্য ইউলকাস রাজ্যে তিনি ফিরে এসেছেন, এবং তিনি তার কাকা, ওনার যে চাচা রয়েছেন পেলিয়াসের কাছে এসেছেন এবং বলছেন যে আমাকে আমার রাজ্যটি আমার হাতে হস্তান্তর করুন। তো এখানে দেখুন, এখানের মধ্যে আবার পেলিয়াস কিন্তু মোটামুটি আপনি ইউলকাসের মধ্যে দারুণ একটা পপুলারিটি তিনি পেয়ে গেছেন। ওকে, তো সেখানে তিনি রাজ্যের যে জনসমর্থন সেটাও কিন্তু তিনি পাচ্ছিলেন। তো সেই সময় পেলিয়াস কিন্তু একটু ট্রিক্স করে, কেউ তো ক্ষমতা ছাড়তে চায় না। ওকে, তো পেলিয়াস কিন্তু একটা ট্রিক্স করে যে তুমি রাজ্য ভার নিবে, ওকে ডান, তুমি নিতে পারবে, কিন্তু তুমি আমাকে আগে তো প্রমাণ দাও তুমি যে যথেষ্ট সাহসী, তুমি যে এনাফ ম্যাচিওর হয়েছো, যথেষ্ট সাহস হয়েছো, রাজ্য ভার চালানোর মতো তুমি যোগ্য হয়েছো কিনা সেটা আমাদেরকে আগে প্রমাণ দিতে হবে। তো যেহেতু সাধারণ মানুষ এটার পক্ষে যে হ্যাঁ, যিনি রাজ্য চালাবেন তিনি কি এটা যথেষ্ট যোগ্য কিনা, তাকে তো যোগ্যতা প্রমাণ করতে হবে। তো তিনি তাকে একটা ট্রিক্স করেন। হ্যাঁ, পেলিয়াস আপনার যে নায়ক রয়েছেন জেসনকে একটা ট্রিক্সের মাধ্যমে তিনি একটু আটকান। তিনি বলেন যে আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, তোমার সাহসের প্রমাণ দেওয়ার জন্য তুমি একটা কাজ করো, তুমি গোল্ডেন ফ্লিস নিয়ে আসো, অর্থাৎ সোনালী একটা লোম নিয়ে আসো। তো সোনালী লোম কেন আনতে বলছেন এটা আমরা বলি। তো যাই হোক, তো সোনালী লোম নিয়ে এবার আমরা আসি। তো গোল্ডেন ফ্লিস জিনিসটা কি? তো গোল্ডেন ফ্লিস জিনিসটা আপনার গ্রিক মিথোলজিতে কিন্তু এসেছে। তো এই জিনিসটা হচ্ছে আপনার গোল্ডেন ফ্লিস was a symbol of authority and kingship, and the quest to obtain it was considered as an impossible and dangerous task. অর্থাৎ গোল্ডেন ফ্লিস অর্থাৎ সোনালী লোম, এটা হচ্ছে কিন্তু একটা লিডারশিপ বা অথরিটির একটা স্যাম্পল। এটা কিন্তু অনেক সম্মানের ছিল, যে রাজ্যে গোল্ডেন ফ্লিস ছিল সেটা কিন্তু অনেক সম্মানের ছিল। তো গোল্ডেন ফ্লিসটা ছিল হচ্ছে মূলত আপনার একটা ভেড়া রয়েছে, মানে গ্রিকে একটা ভেড়া রয়েছে, যেই ভেড়াটার মানে পশমগুলো বা লোমগুলো এগুলো ছিল হচ্ছে স্বর্ণের। তো এই ভেড়াটি ছিল কিন্তু ম্যাজিক্যাল একটা ভেড়া, এটার পাখা ছিল, এবং এটা কিন্তু এটার যে লোমগুলো ছিল এগুলো এক কথা এগুলো হচ্ছে অনেক দামি, অনেক সম্মানের, অনেক মর্যাদার। ওকে, তো এই গোল্ডেন ফ্লিসগুলোকে কিন্তু আপনার পাহারা দিতে হচ্ছে একটি ডেঞ্জারাস একটা ড্রাগন, অনেক ভয়ঙ্কর একটা ড্রাগন, যেটা কিন্তু কখনো ঘুমাতো না। ওকে, তো এই ড্রাগনটিকে যদি গোল্ডেন ফ্লিস আনতে হয় তাহলে এই ড্রাগনটিকে মূলত জয় করতে হবে। তো এই দুঃসাহসিক কাজটি করার জন্য আপনার পেলিয়াস হচ্ছে মোটামুটি সে প্রস্তুত হয়ে গিয়েছিল, এবং সে তার রাজ্যের যা যারা রয়েছে সেখান থেকে সে কয়জন 50 জনের মতোই আপনার বিভিন্ন মানে শক্তিশালী এবং যারা হচ্ছে মেরিট এনাফ, মানে তাদের অনেক বুদ্ধিদীপ্ত রয়েছেন এবং মেধাবী কয়েকজন সৈন্যকে নিয়ে 50 জনের মতো সৈন্যকে নিয়ে সে একটা টিম গঠন করে, এবং সে ঠিক করে যে আমাকে এবার গোল্ডেন ফ্লিস আনতে হবে। তো যাই হোক, সে টিম গঠন করার পর কিন্তু এখানে আমি একটি কথা বলে রাখি যে জেসন সে কিন্তু হচ্ছে অত্যন্ত চালাক। সে কিন্তু এর পাশাপাশি সে কিন্তু একটু লোভী প্রকৃতিরও, তার কিন্তু ক্ষমতার লোভ রয়েছে যথেষ্ট, এবং তার পাশাপাশি যে সে কিন্তু অনেক স্মার্টও, কিন্তু তার পাশাপাশি সে কিন্তু অনেক লোভীও। তো এরপর জেসন তার 50 জনের টিমকে নিয়ে সে কলকিস রাজ্যের দিকে সে রওনা দেয়, এবং সেখানে কলকিসের যে রাজা যিনি হচ্ছে এইডস, তিনি যখন এটা জানতে পারে, এবং তিনি কিন্তু মোটেও সেখানে খুশি হননি, কারণ আমি তো বলেছিলাম যে গোল্ডেন ফ্লিস হচ্ছে কতটা সম্মানে, সেটা আমি অবশ্যই বলেছি।
তো তিনি তো অবশ্যই চাবেন যে তার রাজ্যকে প্রোটেক্ট করতে। তো এই ক্ষেত্রে আপনার জেসন সে করেছে কি, একটা ট্রিক্স খাটিয়েছে। সে করেছে কি, কলকেসের যে মানে কলকেস রাজ্যের যে রাজকন্যা রয়েছে মিডিয়া, সে মিডিয়াকে প্রথমে পটায়। তো মিডিয়া কিন্তু ছিল হচ্ছে আপনার মানে একজন জাদুকরী মহিলা। সে কিন্তু একটা জাদুটোনা জানতো, এবং সে কিন্তু যেই সে জাদুটোনা, সে কিন্তু দারুণ জাদুটোনাই জানতো। ওকে, তো মিডিয়া যখন জেসনকে দেখে, জেসন যেহেতু স্মার্ট, মিডিয়া এবং জেসনের লাভ এট ফার্স্ট সাইট হয়ে যায়। এটা কিন্তু রিয়েল লাভই হয়ে যায় এখানে। তারা মানে একজন একজনের প্রতি খুবই এত বেশি মানে তাদের লাভটা ডিপ হয়ে যায়, এত বেশি প্রোফাউন্ড হয়ে যায় যে সে মিডিয়া আপনার জেসনকে হেল্প করতে রাজি হয়, এবং সে তার বাবাকেও ধোকা দেয়, অর্থাৎ মিডিয়া তার বাবাকেও ধোকা দেয়। পাশাপাশি তার যে আপন ভাই রয়েছে এফসার্টাস যে রয়েছে, তাকে সে মেরেও ফেলে, অর্থাৎ তার লাভ মানে সে তার লাভকে প্রায়োরিটি দেয় এবং তার ভাইকেও মেরে ফেলে। এবং অবশেষে সে গোল্ডেন ফ্লিস আনার জন্য সে জাদুবিদ্যা করে ড্রাগনকে ঘুম পাড়াতে সক্ষম হয়, এবং যার ফলে আপনার যে জেসন সে আপনার যে গোল্ডেন ফ্লিস বা সোনালি যে লোম সেগুলো আনতে সে সক্ষম হয়। এরপর সে করে কি, সে হচ্ছে আপনার মিডিয়াকে নিয়ে তার রাজ্যে চলে যায়। আপাতত তো তার চাচার রাজ্য, সে আবার সেখানে চলে যায়। তো সেখানে যাওয়ার পর আপনার যে চাচা রয়েছেন আপনার পেলিয়াসকে গিয়ে সে হচ্ছে আপনার এই যে ইয়াটা দেখায় আর কি, যে গোল্ডেন ফ্লিসটা দেখায়। আপনার দেখানোর পরে আপনার বলে আর কি যে আপনি এবার আমাকে আপনার মানে আমার রাজ্যটি এবার আপনি আমাকে বুঝিয়ে দিন। তো এটা দেওয়ার পরেও কিন্তু আপনার চাচা যিনি রয়েছে পেলিয়াস, তিনি কিন্তু মানে আপনার যে গোল্ডেন ফ্লিসটি দেখার পরেও সে কিন্তু আপনার ক্ষমতা হস্তান্তর করতে সে কিন্তু রাজি হয় না। ওকে, তো যেটা বলেছিলাম ক্ষমতা কে ছাড়তে চায়, তো তিনি কিন্তু রাজি হয় না, এবং তিনি আরো অনেক রকম ট্রিক্স কিন্তু তিনি খাটানোর চেষ্টা করেন। তো এই সময় মিডিয়া যেহেতু ম্যাজিক জানে, মিডিয়া এমন একটা ম্যাজিক প্রয়োগ করেন, এবং সেই জাদুটোনার মাধ্যমে আপনার পেলিয়াসের যে ছেলেমেয়ে রয়েছে সেই ছেলেমেয়েরাই আপনার পেলিয়াসকে হত্যা করে। এবং হত্যা করার পর মানে আপনার এই ক্ষেত্রেও মিডিয়া আপনার তার হাজবেন্ডকে সাহায্য করে আপনার যে ক্ষমতা পেতে, রাজ্যভারের যে ক্ষমতা সেটা পেতে তাকে সাহায্য করে। তো এইভাবে আর কি ইউলকাসের আপনার যে রাজ্যভার সেটা গ্রহণ করে হচ্ছে জেসন। তো এরপরে লেগে যায় হচ্ছে আরেক সমস্যা। এর মাঝে আবার হচ্ছে জেসন এবং মিডিয়া তাদের ঘরে আপনার দুটি সন্তান আসে, এবং পাশাপাশি আপনার জেসন তার উপর জনগণ আস্থা হারায়, এবং জনগণ যখন দেখে যে তাদের রাজা আপনার পেলিয়াসকে মেরে ফেলা হয়েছে, তখন তারা ক্ষেপতে শুরু করে, এবং তাদের ক্ষোভটা এত বেশি হয় হইতে হইতে তারা করে কি একসময় বিদ্রোহ করে, এবং আপনার যে আপনার ইয়ে রয়েছে আপনার যে জেসন এবং তার ওয়াইফ মিডিয়া, তাদেরকে তারা কি করে নির্বাসনে পাঠায়। তো তাদেরকে যখন নির্বাসনে পাঠানো হলে তখন তারা আপনার যে রাজ্য রয়েছে কোরিন্থে গিয়ে তারা আশ্রয় নেয়। তো কোরিন্থে তাদেরকে যখন নির্বাসনে পাঠানো মানে হওয়ার পরে আপনার ইতোমধ্যে তো তাদের দুইটা ছেলে সন্তান হয়ে রয়েছে। তা আপনারা ওইখানে পৌঁছানোর পরে আপনার যেখানে কোরিন্থের যে রাজা, আপনার কোরিন্থের রাজা হচ্ছে ক্রেয়ন কিন্তু তাদেরকে সুন্দরভাবে তাদেরকে আশ্রয় দেয়। তো আশ্রয় দেওয়ার পরে আপনার যে ব্যাপারটা আপনার মেইন সমস্যা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে জেসন এখানে আপনার অনেক লোভী মানুষ, সে হচ্ছে ক্ষমতা চায়, সে পাওয়ার চায়, পাশাপাশি তার একটা লোভও রয়েছে, এবং সে তার চাহিদাটা অনেক বেশি। সে এবার গিয়ে কি করে আপনার ক্রেয়নের যে মেয়ে রয়েছে আপনার, হ্যাঁ, তার প্রেমে পড়ে, কোরিন্থের যে প্রিন্সেস তার প্রেমে পড়ে গ্লসের। তো গ্লস হচ্ছে অত্যন্ত সুন্দরী, এবং গ্লসে প্রেমে পড়ার পরে আপনার তারা বিয়ে পর্যন্ত করে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার রাজা যে ক্রিয়ন রয়েছে তিনি তাদেরকে সমর্থন দেন, এবং কিন্তু তিনি জানতেন যে মিডিয়া কিন্তু অন্তত ডেঞ্জারাস একজন জাদুকরী, এবং মিডিয়া কি না কি করতে পারে। এই জন্য রাজা ক্রিয়ন কি করেন জানেন, তিনি মিডিয়াকে নির্বাসনে পাঠান। তো তিনি নির্বাসনে এবং মিডিয়ার দুই সন্তান সহ তারা নির্বাসনে পাঠানোর চেষ্টা করেন, এবং মিডিয়া কিন্তু তখন তার হাজবেন্ডকে কত কষ্ট পাওয়া স্বাভাবিক, যে হাজবেন্ডের জন্য সে সবকিছু করছে, নিজের ভাইকে মারছে, বাবাকে ধোকা দিছে, এত কিছু করছে, সে হাজবেন্ড তাকে ধোকা দিল। তো এরপর মিডিয়া তার হাজবেন্ডের কাছে গেলে তার হাজবেন্ড বলে যে দেখো, আমি আমার রাজ্যের ভালোর জন্য, আমাদের ভবিষ্যতের ভালোর জন্য এই জিনিসটা করেছি। হ্যাঁ, সে কিছু একটা বুঝায় দেয় এরকম। তো মিডিয়া তো প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে, সে তাকে যতটা বেশি ভালোবাসতো তার থেকে খুব বেশি সে মানে রিভেঞ্জ নেওয়ার জন্য সে ভয়ঙ্কর হয়ে ওঠে। তো এইবার মিডিয়া ডিসাইড করে সে রিভেঞ্জ নিবে, যে
প্রিয়জন হারানোর বেদনা যে কতটুকু ডেঞ্জারাস সে এটা শিক্ষা দিয়ে দেবে হচ্ছে জেসনকে। তো সে ঠিক করে এবার তার ছেলে সন্তানদেরকে মেরে ফেলবে, এরকম একটা প্ল্যান সে করে। তো মিডিয়া যেহেতু জাদু জানতো, সে আপনার যে তার যে সতীন রয়েছেন গ্লস, তো গ্লসের জন্য সে কি করে আপনার একটি কাপড় দেয়, হ্যাঁ, একটি জামা বানায় এবং জামার পাশাপাশি সে তাকে একটা আপনার এটাকে কি বলে আপনার যে মুকুট, ছোট মাপের যে মুকুটগুলো রয়েছে ক্রাউন অথবা করোনেট, এরকম একটা কিছু দেয় এবং নিজের যে দুটো বাচ্চা রয়েছে দুটো বাচ্চাকে দিয়ে সে পাঠায় কার কাছে, আপনার যে গ্লসের কাছে পাঠায়। তো গ্লসের কাছে পাঠানোর পরে গ্লস তো এটা পেয়ে যাই হোক খুশি হয়ে যায়, যে খুশি বলতে সে এটা অ্যাকসেপ্ট করে আর কি, যে তার সতীন তো গিফট পারে সেটা অ্যাকসেপ্ট করি। তো তারা তো জানতো না এটার মধ্যে যে বিষ রয়েছে। তো সে যখন আপনার যে উপহারটি রয়েছে যে জামাটির মধ্যে তো বিষ লাগানো ছিল, সে যখন জামাটি পরে এবং মুকুটটি দেয়, ছোট যে মুকুটটি ক্রাউনটি মাথায় দেয়, এর কিছুক্ষণ পরে তার মধ্যে বিষক্রিয়া শুরু হয় এবং সাথে সাথে আপনার যিনি রয়েছেন গ্লস সে মাটিতে লুটিয়ে পড়ে। তো এটা দেখে আপনার যে ক্রেয়ন রয়েছে, আপনার গ্লসের বাবা ক্রেয়ন, তিনি ছুটে আসেন এবং আপনার এই যে ক্রেয়ন ছুটে আসেন এবং মেয়েকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও মারা যান। এবং মারা যাওয়ার পরে মানে মিডিয়া এতটাই মানে হিংসাত্মক হয়ে ওঠেন, এতটাই ডেঞ্জারাস হয়ে ওঠেন, সে এবার নিজের 2 সন্তানকেও তিনি হত্যা করেন। তো এই সকল সিন দেখার পরে আপনার যে জেসন রয়েছে সে তো মানে আশ্চর্য হয়ে গেল যে কি হচ্ছে এগুলো। তো এখানে আমি সামান্য একটু মিস করে গিয়েছিলাম, সেটা হচ্ছে আপনার যখন আপনার মানে মিডিয়া প্রতিশোধ নেওয়ার জন্য প্ল্যান করছিল, তখন তো সে কোরিন্থে ছিল এবং সে কিন্তু তখন একটা নিরাপদ একটা আশ্রয় খুঁজছিল যে আমি প্রতিশোধ নেওয়ার পর আমার কি হবে। তখন কিন্তু আপনার মানে আপনার এথেন্সের যে রাজা রয়েছিল আপনার এজিয়াস কিন্তু তাকে খুঁজে বের করে, মিডিয়াকে খুঁজে বের করে এবং মিডিয়ার কাছে আসে। তো কেন আসে, সে কিন্তু জানতো মিডিয়া কিন্তু অনেক মানে ভয়ঙ্কর একজন জাদুকরী মহিলা। সে মিডিয়াকে বলে যে আমি তোমাকে নিরাপদ আশ্রয় দিব, আমি তোমাকে এখান থেকে সেভ করে নিয়ে যাব, কিন্তু বিনিময়ে তুমি আমাকে এমন কিছু করো বা এমন কিছু ট্রিক্স করো যাতে আমি আমার একটি ডিসেন্ডেন্ট পাই বা একটা বংশধর পাই। হ্যাঁ, তখন কিন্তু আপনার এজিয়াসে কিন্তু কোনো ছেলে সন্তান ছিল না। তো সে কিন্তু মিডিয়ার কল্যাণে পরবর্তীতে আর কি তার যে ছেলে সন্তান হয়েছিল তাদেরকে সে পেয়েছিল। ওকে, তো এই হচ্ছে কাহিনী। তারপরে আর কি যে আপনার একটা মানে সাপোর্ট পেয়ে আপনার যে মিডিয়া রয়েছে সে কিন্তু আপনার ছেলে তাদের 2 সন্তান তাদেরকে দিয়ে আর কি সে ড্রেস পাঠায় এবং ড্রেসে আমরা তো জানি যে বিষের ফলে আপনার যে গ্লস এবং তার বাবা মারা যায় এবং তাদের মারা যাওয়ার পরে আপনার মিডিয়া তার যে 2 বাচ্চাকে মেরে ফেলে। তো মেরে ফেলার পর আপনার মিডিয়া কিন্তু ঠিক করে যে সে জেসনকে মারবে না। তো সে কেন জেসনকে মারবে না? জেসনকে সে মারবে না কারণ সে আসলে বোঝাতে চেয়েছিল জেসনকে যে মানে প্রিয় মানুষদেরকে হারানোর বেদনাতে যে কতটা গভীর কতটা কষ্টের সেটা যেন জেসন বুঝতে পারে। তো জেসন তো সবকিছু হারিয়ে সে পাগল প্রায়, সে আসলে বুঝতে পারছে না কি হবে, তার সম্পদের চিন্তা এই চিন্তা কোনো কিছুই তার মাথার মধ্যে কাজ করছিল না। সে মানে একাকিত্ব এবং তার মধ্যে যে প্রোফাউন্ড একটা ইম্প্যাক্ট হচ্ছিল, নেগেটিভ একটা ইম্প্যাক্ট, স্বজন হারানোর বেদনা, সেটা সে তখন উপলব্ধি করতে শুরু করলো। এবং সন্তানদেরকে মেরে ফেলার পর এরপর মিডিয়া কি করলো, এরপর মিডিয়া তার যে 2 সন্তানকে রয়েছে তাদের যে 2 সন্তান তাদের মৃত লাশকে নিয়ে সে কি করে হেরা দেবীর রাজ্যে চলে যায়। তো হেরা দেবীকে ওই যে মনে করে দেখুন যে আগের ক্লাসের ভিডিওতে তো আমি বলেছিলাম যে হেরা দেবী হচ্ছে আপনার জিউস যিনি রয়েছেন জিউসের ওয়াইফ, এবং ওয়াইফের আগে কিন্তু সে সিস্টার ছিল, তার বোন ছিল এবং পরবর্তীতে তাকে বিয়ে করেছিল এবং সে হচ্ছে কুইন অফ দ্য অলিম্পিয়াড গডস। এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে মাইনর, এটা খুব একটা মনে রাখতে হবে না, কিন্তু মনে রাখলে ভালো যেহেতু আপনারা না পাকিয়ে যান আর কি। তো সে হেরা দেবীর রাজ্যে গিয়ে সেখানে তার বাচ্চাদেরকে সৎকার করে এবং সবকিছুর পর এবং গল্প শেষে আমরা দেখবো যে সবকিছু হারিয়ে একদম আপনার জেসন রয়েছে সে কিন্তু একদম পাগল প্রায় হয়ে যায়। তো এটাই ছিল হচ্ছে আপনার মিডিয়ার মূল কাহিনী। এবং এই কাহিনীটি মানে এই জন্য আর কি এত বিখ্যাত, মানে গ্রিক ট্র্যাজেডিটা মানে এত সুন্দর একটা রিভেঞ্জ ট্র্যাজেডি, এটা এত মানে মানে দারুণভাবে আপনার এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং এইটার মধ্যে আমরা যে আপনার যে ফেমিনিজমটা আমরা দেখতে পাই এবং লাভটা আপনার খুব দারুণভাবে পোর্ট্রেট করা হয়েছে এবং ইউরোপিডিস তিনি কিন্তু খুব দারুণভাবে এটা ডিপিক্ট করেছেন।
হ্যাঁ, ইলাস্ট্রেট করেছিলেন আপনার বিট্রেয়াল এবং রিভেঞ্জকে। খুবই সুন্দরভাবে তিনি এটা উপস্থাপন করেছিলেন। তো ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এবং এই মিডিয়া, এই সাবজেক্টগুলোর আপনার নোটসগুলো পেতে অবশ্যই আপনার এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা টেক্সট করতে পারেন। তো এই নোটগুলো হচ্ছে আমি অত্যন্ত সহজ ভাষায় তৈরি করার চেষ্টা করেছি এবং মূল থিমগুলো আপনার ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আপনার বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আসতে পারে আপনার সেগুলো দিয়ে আমি একটি সুন্দর একটি নোট তৈরি করেছি। আপনারা চাইলে যদি নিতে চান আপনারা এখানে হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক করতে পারেন অথবা কমেন্টস বক্সেও আপনারা কমেন্টস করতে পারেন। তো আজকের টপিক এতটুকুই, এবং আমার আপকামিং যে ভিডিওসগুলো রয়েছে সেটা দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।